নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, গত সরস্বতী পুজোর থেকে আমি যে কেন এত ব্যস্ত আমি নিজেই বুঝতে পারছি না। একটা কাজ শেষ করে উঠতে না উঠতেই আরেকটা কাজে আটকে যাচ্ছি, শরীরটাও আর দিচ্ছে না। আমি খেয়াল করছি কিছুদিন যাবৎ এপিসোডও খুব ছোট ছোট হয়ে যাচ্ছে। আমারও সময়ের অভাব আর ঘটনাও ছোট ছোট। আর তাছাড়া এটা তো আমারও হাতে নয়, বলো। ঘটনা যেমন আসবে তেমনই তো শোনাতে হবে, বড় হলে বড়, ছোট হলে ছোট। আবার যে বেশি ঘটনা শোনাবো তাতেও মুশকিল, তাড়াতাড়ি স্টক খালি হয়ে যাবে, তারপর কি শোনাবো। তাই একটা দুটো বড়জোর 3টে ঘটনা তোমাদের শোনাই। বড় বড় হলে এপিসোড আধ ঘন্টারও হয়, আবার কখনো 20 মিনিটেরও কম হয়। যেমন এখন ছোট ছোট ঘটনাই বেশি, তাই একটু ছোট ছোটই এপিসোড আসছে এখন। একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। আশা করি খুব তাড়াতাড়ি আবারও বড় বড় এপিসোড বা বেশি বেশি ঘটনা নিয়ে হাজির হতে পারবো। তো আজ তোমাদের যে দুটো ঘটনা শোনাবো দুটোই কিন্তু সাংঘাতিক। একটা পজিটিভ আর একটা নেগেটিভ, যার প্রথমটা শেয়ার করেছে বাংলাদেশ থেকে অন্তর্শীল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা যদি তোমরা আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। বাংলাদেশ থেকে আমি অন্তর্শীল। আজ আমি তোমাকে মা কামাখ্যা দেবীর একটা সত্যি ঘটনা বলবো। দিদার মুখে যখন ঘটনাটি শুনেছিলাম তখন আমি বেশ ছোট। তোমার দিদার বাড়ি ছিল নেত্রকোনার হাতকুণ্ডলী গ্রামে। সেখানে বহু প্রাচীন একটা কামাখ্যা মায়ের মন্দির আছে। সেখানকার মানুষেরা দেবীকে খুব মানতেন। দেবীর অনেক অলৌকিক মহিমার কথাও সেখানে শোনা যায়। যেমন একবার ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। কংস নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। আর সেই সময় সেই নদীরই পাশে ছিল কামাখ্যা মায়ের এই মন্দিরটি। নদীতে ভাঙন ধরছে, বাঁধ ভেঙে জল ঢুকে পড়ছে মন্দিরে। চতুর্দিক জলে থই থই। এমত অবস্থায় মা কামাখ্যা তখন ওখান থেকে প্রস্থান করে ওই গ্রামেরই একটি মাঠের মাঝখানে মাটি ফুঁড়ে উদিত হলেন। পরদিন ঝড় বৃষ্টি থামলে পূজারীরা যখন নদীর ঘাটে উপস্থিত হলেন, দেখলেন নদীর পাড় ভেঙে মন্দির জলে তলিয়ে গিয়েছে। ওই দেখে সবাই তো বেশ চিন্তায় পড়ল। মায়ের মন্দির এভাবে জলের তলায় তলিয়ে গেল, এবারে কি হবে? তার কিছুক্ষণ পরেই বাচ্চারা যখন মাঠে খেলাধুলো করতে যায়, তারা গিয়ে দেখে কামাখ্যা মায়ের ওই শিলাটি যেটি ওই মন্দিরের মধ্যে ছিল, সেটি ওই মাঠের মাঝখানে মাটি ফুঁড়ে উঠেছে। খবর পেয়ে মানুষেরা তখন সঙ্গে সঙ্গে ছুটে এলো। সবাই তো দেখে অবাক যে বন্যার কারণে মা আপন মন্দির ছেড়ে এখানে আশ্রয় নিয়েছেন। তারপর সবাই মিলে তখন সিদ্ধান্ত করে যে ওখানেই আবার নতুন করে মায়ের মন্দির তৈরি করবে।
সেই মতো আবার নতুন করে ওখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়। এদিকে আবার মায়ের যত আভূষণ ছিল, সোনা রূপো দামি দামি অলংকার, তাও জল কমলে রাস্তার জায়গায় জায়গায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। অনেকেই সেগুলি মাকে ফেরত দিয়েছিল। আবার কিছু দুর্বৃত্ত অসাধু মানুষেরাও রয়েছেন যারা সেগুলি নিজেদের কাছে রেখে দেয়। নিজেদের বাড়িতে বাক্সের ভেতরে, ট্রাঙ্কের ভেতরে সেগুলি লুকিয়ে রেখেছিল। কাক পক্ষীতেও কিছু টের পায়নি। কিন্তু কিছুদিন পরে দেখা গিয়েছিল সেই জিনিসগুলি আর নেই, সব গায়েব। যে যেখানে যা যা লুকিয়ে রেখেছিল একটাও নেই। মায়ের সব জিনিসগুলি আবারও সব নিজে নিজেই কি করে মায়ের কাছে চলে গিয়েছে। এমনই অদ্ভুত অলৌকিক মায়ের মহিমা। তবে এখানেই শেষ নয়। এর কিছুদিন পরে মায়ের মন্দিরে একদল চোর চুরি করতে এসেছিল। তারা যখন ওই মন্দিরের ভেতরে ঢুকতে যাবে, তখন যেন অদৃশ্য কিছু একটা ওদের ছিটকে বাইরে ফেলে দেয়। মন্দিরের সামনে ওরা পড়ে কাতরাচ্ছে, ছটফট করছে। কেউ আর উঠতে পারছে না। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে, তো কেউ লুলো, পঙ্গু, অথর্ব হয়ে গিয়েছে। কেউই উঠে দাঁড়াতে পারছে না। পরদিন সকালে যখন মন্দিরে দেবশ্রী এলেন, অর্থাৎ পুরোহিত এলেন, তখন তিনি দেখতে পান মন্দিরের সামনে মাটির ওপরে কারা যেন পড়ে কাতরাচ্ছে। আর কামাখ্যা মায়ের ওই মন্দিরের দরজায় লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের আগুন জ্বলছে। তারপর তিনি ওদের সঙ্গে কথা বলে জানতে পারেন এরা আসলে এসেছিল ওই মন্দিরে চুরি করতে। কিন্তু দরজার সামনে যেতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রং বেরঙের সেই আগুন, মায়ের রোষের আগুন। পুরোহিত তারপর বললেন, আপনারা এখানেই অপেক্ষা করুন, আমি মায়ের সঙ্গে কথা বলে আসছি। তারপর তিনি মন্দিরের ভেতরে গেলেন। তিনি ঢোকা মাত্রই মন্দিরের দরজাটা আপনা আপনি আবার বন্ধ হয়ে গেল। মা কামাখ্যা দেবশ্রীকে বললেন, ওরা এখানে চুরি করতে এসেছিল, তাই আমি ওদের শাস্তি দিয়েছি। এটাই ওদের প্রাপ্য ছিল। ওদের সবাইকে শেষ করে দেব আমি। তারপর সেই চোরগুলোর হয়েই উনি মায়ের কাছে ক্ষমা চাইলেন। মা যে দয়াময়ী, ওদের ক্ষমাও করে দিলেন। কিন্তু ওরা যে ভুল করেছিল তার শাস্তি তো পেতেই হবে, তাই ক্ষমা করে দিলেও মা ওদের ভালো করলেন না। অঙ্গহীন ভাবেই এরপর বাকিটা জীবন রয়ে গিয়েছিল ওরা। সেই মন্দিরটি এখনো আছে, এই তার ছবি। এখনো সেখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। এখনো নাকি প্রতিদিন মা কামাখ্যা ওই মন্দিরের সামনেই হেঁটে বেড়ান। অনেকেই নাকি দেখেছে, অনেকেই নাকি ওনার নূপুর ধ্বনি শুনেছে। তো এই ছিল ঘটনা দাদা। ভালো লাগলে শ্রোতাদের শুনিও, ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। খুবই চমৎকার ঘটনাটি। মাকে আমার প্রণাম। আর এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা যে শেয়ার করেছে সে অলৌকিক পরিবারের একজন নিয়মিত সদস্য, কিন্তু ব্যক্তিগত কিছু কারণের জন্য সে নিজের নাম পরিচয় গোপন রাখতে চায়। তাই নাম না করেই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানালাম ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরাও যদি তোমাদের জানা ঘটনা এখানে শেয়ার করতে চাও, যদি চাও তোমাদের ঘটনাও মানুষ শুনুক, দূর দূরান্তে ছড়িয়ে যাক,
তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে পারো তোমরা সেভাবেই বলতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। দাদা, আজ আমি তোমাকে মাত্র দিন কয়েক আগে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। আমাদেরই এলাকার ঘটনা, আমার নিজের চোখে দেখা। তবে আমার অনুরোধ, আমার নাম ঠিকানা কিছুই উল্লেখ করো না। আর যাদেরকে নিয়ে ঘটনাটা তাদেরও নাম পরিচয় আমি উল্লেখ করলাম না। তো ঘটনাটা হলো, আমাদের বাড়ির থেকে অনতি দূরেই একটি বাড়ি আছে। সেখানে বছর দুয়েক আগে একটি মেয়ে লাভ ম্যারেজ করেছিল। তার আবার আরেকজন বয়ফ্রেন্ড ছিল, যার বাড়ি কিনা আমাদের পাড়াতেই। বিয়ের পরও মেয়েটা ওর সঙ্গে সম্পর্ক রাখত, একসঙ্গে ঘুরতো, মেলামেশা করত। ব্যাপারটা যখন ওর শ্বশুর বাড়িতে জানাজানি হয়, তারপর থেকে বিশাল অশান্তি বাঁধে। সেই জেরেই গত সরস্বতী পুজোর দিন মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গল্পে পড়েছি বা ঘটনায় শুনেছি, কামনা বাসনা নিয়ে আত্মহত্যা করা মানুষেরা নাকি মুক্তি পায় না। সত্যি সত্যি তাই দেখলাম, কারণ এরপর কিছু ঘটনা এমন ঘটেছিল যা কোনোভাবেই স্বাভাবিক নয়। আমাদের পাড়াতেই আরো একটি মেয়ে আছে, সদ্য বিবাহিত। সেই মেয়েটির মধ্যেই একদিন ওর আত্মা ভর করেছিল। ওর স্বামী, শ্বশুরবাড়ির লোকেরা প্রথমে কেউ টের পায়নি। হ্যাঁ, একটু অস্বাভাবিক আচরণ ছিল ঠিকই, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। পরে যখন ওর বর বাড়িতে ফেরে, সে কিছু কিছু ব্যাপার লক্ষ্য করে, কিন্তু তাতেও কিছু সে বুঝতে পারেনি। তারপর যখন বলে, খুব খিদে লেগেছে গো, দুটো রুটি করে দাও না, শুনছো? তখন উঠে গিয়ে সঙ্গে সঙ্গে ওর বরের গলা টিপে ধরে, আর একটা অদ্ভুত কণ্ঠে বলতে লাগে, আমাকে রুটি করতে বলিস? কে তুই? তুই কে? গলা টিপে শেষ করে ফেলবো তোকে। চিনিস না তুই আমাকে? জানিস না আমি কে? তখন সবাই খেয়াল করে যে ওর চোখ মুখের ভাবভঙ্গি একদমই ঠিক নয়, কেমন যেন রক্ত জবার মতো লাল। আর কি গায়ে শক্তি তখন ওর! 10 জন লোক মিলেও ওকে ছাড়াতে পারছে না, ওকে ঠেকাতে পারছে না। কি বিভৎস গায়ে জোর তখন ওর! ওই দেখে সবাই তখন বুঝতে পারে চোখে ভূতে ধরেছে। কাজেই এরপর একজন তান্ত্রিককে ডাকা হয়। তিনি এসে তার মতো অনেক ক্রিয়া প্রক্রিয়া করলেন। সারা পাড়ার লোক তখন জড়ো হয়ে গিয়েছিল ওই বাড়ির সামনে। শেষে অনেক কিছু করার পর জানা যায় যে যে ওকে ধরেছে সে ওই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা মেয়েটি, তারই আত্মা। এও জানা যায় যে সে নাকি মরার পর থেকে আমাদেরই বাড়ির সামনের ওই বাগানটার মধ্যে থাকে। সে আরো বলেছিল, দিন নেই, দুপুর নেই, সন্ধে নেই, রাত নেই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ছেড়ে ফোনে কথা বলবে। ধরবো না তো কি ছেড়ে দেব? আমি ওখানেই থাকি। যার জন্য আমি মারা গেছি, আমার সেই ভালোবাসাকে দেখার জন্য আমি ওখানে বসে থাকি। তান্ত্রিক তারপরও অনেক কিছু করেছিলেন। ওকে ঝাড়িয়ে দিলেন, জল পড়া দিলেন, তাবিজ মাদুলি দিলেন, আর ওর আত্মাটিকে আবারও ওর নিজের জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। বর্তমানে এই মেয়েটি সুস্থ এবং স্বাভাবিক হলেও
সেই মেয়েটির আত্মাটা মুক্তি পেয়েছে কিনা তা জানি না। তবে যেদিন থেকে শুনেছি যে আমাদের এই সামনের বাগানটায়ও থাকে, তারপর থেকে আমার যেন কেমন ভয় ভয় করে ওদিকে যেতে। আসলে ওদের তো দেখা যায় না, শোনা যায় না, বোঝাও যায় না। গাছের ডালপাতা নড়লেই শুধু মনে হয় ওই বুঝি ওখানেই। ঘটনাটা সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না দাদা, তুমি তোমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিও। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও হয়তো ছোট, কিন্তু খারাপ নয় কোনোটাই, তাই না? তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে গীতাদি লিখেছে, হ্যালো ভাই, এই ঘটনাটি আমাদের এখানে ঘটেছে। এই পুকুরটির নাম হলো কেল্লাদয় পুকুর। অজন্তা হরে লিখেছে, আজকের ঘটনা দুটোই দুর্দান্ত, বিশেষ করে দ্বিতীয় ঘটনাটা। একেই বলে ঠাকুরের মহিমা। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ দাদা ভাই, তোমার গলায় ছোট ঘটনাগুলো খুব সুন্দর লাগে। তোমার মধ্যে একটা আপনাপন আছে, সেই জন্য তোমায় সবাই মন থেকে ভালোবাসে। অনেক বড় হও। রূপসী গাঙ্গুলি লিখেছে, বেলঘড়িয়াতে যে এত ভৌতিক জায়গা ছিল বা আছে এটা জানা ছিল না। সুদেশা সিংহ রয় লিখেছে, ভৌতিক আর দৈবিক দুটো ঘটনায় দুর্দান্ত লাগলো। আর অমিত, তোমার বাড়ির পেছনে যে মাঠ আছে, সেই মাঠে যে ভৌতিক ঘটনা ঘটে চ্যানেলে শেয়ার করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, নেক্সট এপিসোডে তাহলে সেটা শোনানোর চেষ্টা করব। এরপর সৌরভ রায় লিখেছে, জয়মা কালী দাদা, তোমার অসাধারণ ঘটনা শোনার জন্য আবারও চলে এসেছি। পূজা দাস লিখেছে, খুব সুন্দর ঘটনা সেকেন্ডটা, আর তুমি আরো এমন মায়ের ঘটনা শোনাতে থাকো। জানো তো দাদা ভাই, আমি আজ সব হারিয়ে নিঃস্ব, তবু ওয়েট করে থাকি শনি মঙ্গলবারের জন্য। এই বুঝি তুমি আবার সত্যি কিছু মায়ের ঘটনা শোনাবে। প্লিজ এভাবে বলো না, খুব কষ্ট হয় এরকম শুনলে। আমি জানি না তোমার কি হারিয়েছে, কেন এত দুঃখ পাচ্ছ, তবে আমি শুনেছি ঈশ্বর যদি এক হাতে নেন তবে তিনি 10 হাতে ফিরিয়ে দেন। বিশ্বাস রাখো তার উপরে, তিনি নিরাশ করবেন না। তো এছাড়া আরো কমেন্ট করেছ সোহিনী বক্সি, দামিনী পাল, বরুণ গুপ্তা, এমডি মঞ্জু, মিঠুন পাল, মৃদঙ্গ বিশ্বাস, মনীষা কাকিমা, চন্দন, অর্কপ্রভ নস্কর, অমিতা জেঠিমা, অন্তর্শীল, পলি সেন, মৌসুমী মুখার্জি, মমতা মণ্ডল, রিঙ্কু চৌধুরী, মায়াদি, প্রদীপ সেন, জয়া বণিক, স্বপ্না বাজাল, মালবিকা সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।